বিগত আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরই পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। সেখানে শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের নথি ছিল বলেও দাবি তার। সকালে রংপুরের মিঠাপুকুরে আগুন নেভাতে গিয়ে সচিবালয়ের সামনে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের স্বজনদের সঙ্গে দেখা করে এসব কথা বলেন তিনি। জানান, দেশ স্বৈরাচারমুক্ত হলেও তাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে এখনও গা ঢাকা দিয়ে আছে। শেখ হাসিনার অর্থ পাচার ও বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের নথিপত্র ধ্বংস করতেই এই আগুন লাগানো হয়েছে বলেও দাবি তার। আর এসব ষড়যন্ত্রের কারণেই নয়নের মতো ত্যাগী ও নিরীহদের জীবন যাচ্ছে বলেও জানান রুহুল কবির রিজভী। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছেন, ঘাপটি মেরে আছেন, এটা বলা যেতে পারে। তারা ঘাপটি মেরে আছেন। কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। আর এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে নৌবন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে হাজার হাজার টন পণ্য। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। শনিবার দ্বিতীয় দিনে কর্মসূচির প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন নৌবন্দরে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও 17টি ঘাটে আটকা পড়েছে 4.5 লাখ টন পণ্য। শ্রমিকরা জানিয়েছেন, চাঁদপুরে নাবিক সহ 7 ক্রু হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আমাদের মূল দাবি হলো হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা চাই এখনই সমাধা হয়ে যাক। আমাদের দাবিগুলো যদি রাষ্ট্র এখন মানে, আমরা এখন থেকে আমাদের শ্রমিকেরা কর্মতে চলে যাবে। আমরাও চাই না যে ওরা বকেয়া বসে থাকুক, কিন্তু ওরা শ্রমিক, আমরাও শ্রমিক। ওরা এখন আমাদেরকে বলতেছে আপনারা যে শ্রমিক, আমরাও শ্রমিক। আমার বাইরে যখন হত্যা হয়েছে ওদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কষ্ট হলো আমরা ধৈর্য ধরবো, কোনো সমস্যা নেই। খুলনা, মংলা ও নওপাড়া নৌবন্দরে কর্মবিরতির কারণে আটকা পড়েছে শতাধিক জাহাজ। এসব জাহাজে সার, কয়লা, তেল, পাথর সহ নানা পণ্য রয়েছে। যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু সমাধান বিচার না হবে ততক্ষণ কর্মবিরতি চলবে। আমাদের এটা দাবি দেওয়া বা শ্রমিকদের ক্ষতিপূরণ না দেয় সে পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। চাঁদপুরে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে 2 দিন ধরে পাবনা ও ফরিদপুর অঞ্চল থেকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি সহ বিভিন্ন পণ্য আনা যায়নি। এতে জেলায় এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জেলার 15টি ছোট বড় ঘাটে আটকা পড়েছে প্রায় 550 জাহাজ। তেল, আলু, পেঁয়াজ এবং কাঁচামাল, কাঁচা তরকারি এগুলিও আসে, এই 2 দিন ধরে আসে না। এই কারণে দাম বাড়তে পারে। কোনো আমদানি রপ্তানি হচ্ছে না, কোনো আমদানি হইতেছে না, যার কারণে সর্বকিছুর দাম বৃদ্ধি পাইতেছে। লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট, চর আবদুল্লাহ, চর গজারিয়ায় পণ্যবাহী শতাধিক লাইটারের জাহাজ আটকা পড়েছে শ্রমিকদের ধর্মঘটে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে অর্থনৈতিক প্রভাব কেমন পড়েছে? এই ঘটনা সুরাহায় কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কি? প্রথমত আমরা একটু আগেই শ্রমিকদের সাথে কথা বলেছিলাম। শ্রমিক নেতারা যেটি বলছেন যে এখনো তাদের মধ্যে যেই বৈঠকটি হওয়ার কথা সেটি এখনো হয়নি। তবে আজকে সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রমিক প্রতিনিধিদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং যদিও সরকারের পক্ষ থেকে সেই বৈঠকের আগেই ধর্মঘট বা কর্মবিরতি যাই বলি না কেন সেটি প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সেরকম কোনো সিদ্ধান্ত শ্রমিকরা কিন্তু এখনো নেননি, অর্থাৎ ধর্মঘট এখনো চলছে। আর এর ফলে বা এই ধর্মঘটের কারণে মূলত শুক্রবার যে রাত 12টা থেকে যে এই ধর্মঘট শুরু হয়েছে সেটির ফলে যেটি এখনো পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী 16টি ঘাট, পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর, সেখানে কিন্তু পণ্য খালাস, বিশেষ করে বড় জাহাজ থেকে যে লাইটার জাহাজগুলোতে পণ্য খালাস এবং পরিবহন সেটি বন্ধ রয়েছে। আমরা বন্দরের পক্ষ থেকে যেই তথ্যটি পেয়েছি যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অন্তত 25টি জাহাজে পণ্য আটকা পড়েছে এবং এই সমস্ত পণ্যের যে লাইটারিং কার্যক্রম অর্থাৎ ছোট জাহাজে পণ্য স্থানান্তরের যে কার্যক্রম সেটি করা যাচ্ছে না। এতে 2 ধরনের সমস্যা
প্রধানত তৈরি হচ্ছে। প্রথমত হচ্ছে এই সমস্ত জাহাজগুলোকে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে বন্দর সীমানায় থাকতে হবে। এতে যে সমস্ত শিপিং এজেন্ট বা আমদানিকারক যারা এই পণ্য আমদানি করেছেন তাদেরকে একটি নির্ধারিত মাসুল অর্থাৎ প্রতিদিনের জন্য একটি মাসুল গুনতে হবে, এবং এই মাসুলের সংখ্যাটি কিন্তু অনেক, অর্থাৎ প্রতিদিন আমরা যদি হিসাব করি কোনো জাহাজের ক্ষেত্রে 8,000 থেকে $12,000 পর্যন্ত তাদেরকে হয়তো এই মাসুল বা জরিমানাটি গুনতে হবে। আর দ্বিতীয় যেই সমস্যাটি প্রধানত দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাজারে পণ্য সরবরাহে একটি বড় ধরনের নেতিবাচক পদ্ধতি বা অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ বন্দরের বহির্নোঙরে যে সমস্ত পণ্য নিয়ে জাহাজগুলো অপেক্ষা আছেন সেই পণ্যগুলো যদি বাজারে বিশেষ করে যথাসময়ে সরবরাহ করা না যায় তাহলে কিন্তু পণ্য সরবরাহ ব্যবস্থায়ও একটি সমস্যা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা বলছেন। আর সামনে যেহেতু রমজান আসছে, এই সমস্ত জাহাজে কিন্তু রমজান কেন্দ্রিক পণ্য আমদানি হচ্ছে, বিশেষ করে ছোলা, বিভিন্ন ধরনের ডাল, চিনি, এই ধরনের পণ্য রয়েছে। আরেকটি হচ্ছে সার, অর্থাৎ এই মৌসুমে যে সার, বিভিন্ন রবি শস্যের মৌসুমে যে সার মাঠে ব্যবহার করা হয় সেই সারও কিন্তু সরবরাহ বিঘ্নিত হতে পারে, এরকম একটি আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে আমরা যেটি নৌযান শ্রমিকদের কাছ থেকে খবর পাচ্ছি যে তাদের যে 4 দফা দাবি, সেই দাবিতে তারা এখনো অনড় আছেন, এবং বাংলাদেশের মোট 57টি ঘাটে প্রায় 10,11,265 মেট্রিক টন তাদের কিন্তু পণ্য নিয়ে বিভিন্ন লাইটারের জাহাজ বিভিন্ন জায়গায় আটকা পড়েছে বলে আমরা ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের পক্ষ থেকে জানতে পেরেছি। তো দ্রুত এই সমস্যার সমাধানে যে 4 দফা দাবি, বিশেষ করে যে এই ঘটনা অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে সেখানে যদিও একজনের আটকের কথা বলছে, তবে শ্রমিকরা বলছেন যে এখানে পিছনে আরো বড় চক্রযুক্ত, কারণ শুধু একজন মানুষকে দ্বারা এই ধরনের একটি হত্যাকাণ্ড ঘটিয়ে আবার জাহাজের ইঞ্জিন বন্ধ করে জাহাজটিকে এক জায়গায় অ্যাঙ্কর করে সে পালিয়ে যাওয়ার যে ঘটনা সেটি অনেকটাই অবিশ্বাস্য। সেজন্য তারা বলছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ একটি তদন্ত এবং যারা এখানে এই ঘটনার সাথে যুক্ত তাদের গ্রেপ্তার পূর্বক অন্যান্য যে ব্যবস্থাপনা বা বাকি যে 3 দফা দাবি সেগুলো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবারে সিরাজগঞ্জের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, সিরাজগঞ্জের আজকের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অর্থনৈতিক প্রভাব কেমন পড়েছে? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে। আমি যদি আপনাদেরকে দেখাই যে বাঘাবাড়ি নৌবন্দরে যে বিভিন্ন পণ্যবাহী যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলি কিন্তু বন্দরে থেমে রয়েছে, এবং কালকে থেকে কিন্তু এই বন্দরে কোনো জাহাজ থেকে কোনো পণ্য নামানো হয়নি এবং এখান থেকে কোনো পণ্য সরবরাহ করা হয়নি। আমি কথা বলেছিলাম যারা নৌ পরিবহনের শ্রমিকের সাথে রয়েছে, তারা আসলে জানিয়েছেন যে এমভি আল বাখেরাতে তাদের যে 7 জন সহকর্মীকে হত্যা করা হয়েছে সেই যে সঠিক তদন্ত, সেই তদন্ত কাজ এবং এই প্রত্যেকটা পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং নৌপথে চাঁদাবাজি বন্ধ এবং নৌপথের সুরক্ষা যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই যে অনির্দিষ্টকালের কর্মবিরতি, সেই কর্মবিরতি চলবে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি বাংলাদেশ নৌযান ফেডারেশনের শ্রমিক ফেডারেশনের সিরাজগঞ্জে যিনি আছেন কেন্দ্র কমিটির সহসভাপতি আব্দুল ওহাব মাস্টার, তিনি জানিয়েছেন যে আজকে তাদের একটি বৈঠক হওয়ার কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। সেই বৈঠকের পর আসলে তাদের সিদ্ধান্ত যাবে যে এই ধর্মঘট প্রত্যাহার হবে কি হবে না। তবে এখানে এই বন্দরে যে 20 থেকে 25টি জাহাজ রয়েছে, এর বাইরেও কিন্তু এই নারায়ণগঞ্জ এবং চিটাগাং থেকে আসা কিছু জাহাজ পেঁচাখোলায় এবং কাজিরহাটে আটকে আছে এই শ্রমিক ধর্মঘটের কারণে। এবং এখানে কিন্তু বিশেষ করে সার, জ্বালানি তেল, কয়লা এবং সিমেন্ট এই পণ্যগুলো আসে। এই পণ্যগুলো সরবরাহ না হওয়ার কারণে কিন্তু আসলে এখানে যে ঘাটে যে শ্রমিকগুলো আছে 300 শ্রমিক তারাও কিন্তু বেকার হয়ে গেছে। পাশাপাশি প্রায় 100 ট্রাক আছে যে ট্রাকগুলি পণ্যগুলো নিয়ে উত্তরবঙ্গের 16 জেলা আসলে এখানকার পণ্যগুলো সরবরাহ করা হয়, সেই ট্রাকগুলো বন্ধ রয়েছে। পাশাপাশি যারা ঘাট ইজারাদার তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে শ্রমিকরা বলছে যে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনো পণ্য উঠানামা এখানে করতে দিবে না। এবং এই কারণে কিন্তু আসলে এই শাহজাদপুর বাঘাবাড়ি নৌবন্দর একটি অচল অবস্থা দেখা দিয়েছে। এবং এখানে আমরা কথা বলেছিলাম যে তেল কোম্পানি রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, সরকারি যে প্রতিষ্ঠানগুলো, তারা বলেছে যে শুক্রবার এবং শনিবার আসলে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকে উত্তরবঙ্গে, রবিবার থেকে তেল সরবরাহ শুরু হবে এবং তাদের যে 3টি ডিপোতে তেল মজুত রয়েছে সেটি পর্যাপ্ত রয়েছে।
যদি এই ধর্মঘট আরও বেশি দিন চলে তখন কিন্তু আসলে এখানে তেলের সংকট দেখা দিয়ে, পাশাপাশি সার উত্তোলন না করা হলেও কিন্তু আমরা দেখেছি বাফার গুদামে সার রয়েছে এবং সেখান থেকে সার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছে, রবি শস্যের যে সারগুলো প্রয়োজন সেই সারগুলো যাচ্ছে। যদি এরকম আরও কয়েকদিন চলতে থাকে সেক্ষেত্রে উত্তরবঙ্গের তেল এবং সারের সংকট দেখা দিতে পারে। তবে সব মিলে এখন পর্যন্ত বন্দরে যদিও কর্মবিরতি চলছে, কিন্তু এর যে প্রভাব উত্তর অঞ্চলে পড়া, সেই উত্তর অঞ্চলে কিন্তু এর প্রভাব এখনো পড়েনি। নৌ শ্রমিকদের কর্মবিরতির বিষয়ে চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের ব্যাংক খাতে দুর্দশার জন্য পরিচালক কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও সমানভাবে দায়ী বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে ন্যাশনাল ব্যাংকের রিজিওনাল বিজনেস কনফারেন্সে তিনি এই মন্তব্য করেন। অভিযোগ করেন অতীতে বাংলাদেশ ব্যাংক যথাযথ দায়িত্ব পালন করেনি, যার ফলে এখন ব্যাংকগুলোর বেহাল অবস্থা। তারল্য সংকটে হিমশিম খাচ্ছে অনেক ব্যাংক। এ সময় এলসি খোলার হার বাড়ানোর পাশাপাশি ব্যাংকের আয় বাড়ানোর নানা পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন ন্যাশনাল ব্যাংক পরিচালনা পরিষদের সদস্য সহ চট্টগ্রামের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকে ব্যাংকের যে দুর্দশা, শুধু ন্যাশনাল ব্যাংক না, আরো ব্যাংকের কথা বলতেছি, এই দুর্দশার জন্য যত না আমাদের ডাইরেক্টররা দায়ী, যত না ম্যানেজাররা দায়ী, সবাই কিন্তু দায়ী। কেউ কিন্তু যে দায়ী না তা না, বাংলাদেশ ব্যাংক অতটুকুই দায়ী। মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। তবে এখনও এই ঘটনায় হয়নি কোনো মামলা। পলাতক বাস চালককেও আটক করতে পারেনি পুলিশ। এদিকে একই পরিবারের নিহত 4 জনের বাড়িতে শুধুই শোক আর আহাজারি। শুক্রবার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় থেমে থাকা প্রাইভেট কারটিতে এভাবে ধাক্কা দেয় বাস। এতেই মর্মান্তিক মৃত্যু হয় আমিনা আক্তার, তার 2 মেয়ে ইমি, রিহা ও নাতি আইয়াজের। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন স্থানীয়রা। চাইছেন বাসের চালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি। সূক্ষ্ম বিচার চাই, যাতে নিয়ে আমাদের মতো আরো কোনো পরিবারের এরকম না হয়। একজন লোকের শাস্তি দিলে, এক ড্রাইভারে, আরো বাকিগুলা সতর্ক হয়ে যাব। এটা একটু খুঁটিতে দেখা হোক, কেন এই রোডে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে আর কি কারণে হচ্ছে। শুক্রবার রাতেই মুন্সিগঞ্জ সিরাজদিখানে দাফন হয়েছে আমিনা আক্তার ও তার 2 মেয়ে। শিশু আইয়াজের দাফন হয়েছে তার দাদার বাড়ি নোয়াখালীতে। বাসাতে বাইরেছে 10:30টায়, পরে আল্লাহ আমারে খবর দিছে যে অ্যাক্সিডেন্ট করছে। ননদের এক বড় মেয়ে, ছোট মেয়ে আর নাতি, এই 4 জন মারা গেছে। এরকম একটা নজরবন্দি কাজ হয়েছে যে মনে করেন যে একটা পরিবারে 4টা লোক মারা যান, এর আর কিছু রাখে নাই, থাকে না। বেপরোয়া গতির কারণেই এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় ওই প্রাইভেট কার, একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাস। এতে মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জের বানিয়াচংয়ে 2 সিএনজি অটোরিকশার সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। দুপুর 1টার দিকে বানিয়াচং থেকে হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষে 3 জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে মারা যান 1 জন। এদিকে দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গাজীপুরের তারগাছ এলাকায় গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী 1 শিক্ষার্থী নিহত হয়েছে। দশ দিন পার হলেও দিনাজপুর বাস মালিক গ্রুপ ও পার্বতীপুর বাস মালিক সমিতির দ্বন্দ্বের কোনো সুরাহা হয়নি। বন্ধ রয়েছে দিনাজপুরের ফুলবাড়ি, রংপুর ও ফুলবাড়ি পার্বতীপুর সৈয়দপুর রুটে সরাসরি বাস চলাচল। বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে শিক্ষার্থী সহ সাধারণ যাত্রীরা। বেকার হয়ে পড়েছেন অনেক বাস শ্রমিক। পার্বতীপুর বাস মালিক সমিতির নেতারা জানায়, ফুলবাড়ি থেকে রংপুর সড়ক পার্বতীপুর মালিক সমিতির 10টি বাস চলাচলের কথা, কিন্তু আওয়ামী লীগের শাসনামলে পার্বতীপুর মালিক সমিতির মাত্র 1টি বাস চলাচলের সুযোগ দেয় দিনাজপুর বাস মালিক গ্রুপ। সম্প্রতি পার্বতীপুর মালিক সমিতির আরও 10টি বাস এই রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দেয়। কোনো উত্তর না পাওয়ায় বাধ্য হয়ে গত 18 ডিসেম্বর পার্বতীপুর এলাকার উপর দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। বিশেষ কাজের জন্য আমি আসছি, এখানে আসতে হচ্ছে, কিন্তু বাসের জন্য খুব যাতায়াতের আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। চলার অসুবিধা হয়ে গেছে, আমাদের তো আরো জমি জমা নাই, আমরা এই অন্য কাজও করতে আমরা এখন পারি না। তো আমরা এর একটা সুরা চাই, জনগণেরও সমস্যা হয়েছে এই গাড়িগুলো না চলার কারণে। কারণ হইলে ওই ফুলবাড়ি থেকে রংপুরে
হসপিটাল থাকাতে বিভিন্ন রকম বিভাগীয় শহর হওয়ার কারণে ওখানে প্রতিদিন হাজার হাজার লোক এই রোডে চলাচল করে। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ASM আলমগীর। 10 দিন পার হয়ে গেলেও এই দুই বাস মালিক গ্রুপের মধ্যে কেন সুরাহা হচ্ছে না, যাত্রীরা কি পরিমাণে দুর্ভোগ পোহাচ্ছেন? আসলে দিনাজপুরের এই যে আমি এখন দাঁড়িয়ে আছি ফুলবাড়িতে, এই ফুলবাড়ি থেকে রংপুরের যে সরাসরি যে বাস চলাচল ছিল সেই এই বাস চলাচলকে কেন্দ্র করেই কিন্তু আসলে মূল বিরোধতা। এই রংপুর থেকে ফুলবাড়ি থেকে রংপুরে বাস চলাচলে এখানে মোট 22টি গাড়ি চলাচল করে, তার মধ্যে হচ্ছে 11টি হচ্ছে দিনাজপুর বাস মালিক সমিতির এবং 11টি হচ্ছে রংপুর জেলা পরিবহন বাস মালিক সমিতির। এই 11টি গাড়ির মধ্যে হচ্ছে দিনাজপুরের বাস মালিক সমিতি রয়েছে মোট 2টি, একটি হচ্ছে দিনাজপুর শহর কেন্দ্রিক আর একটি হচ্ছে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রিক। তো এই 11টি গাড়ির মধ্যে দিনাজপুরের আপনার হচ্ছে শহর কেন্দ্রিক ছিল 10টি গাড়ি আর পার্বতীপুরে ছিল 1টি গাড়ি। 2022 সাল পর্যন্ত পার্বতীপুর কেন্দ্রিক ছিল 4টি গাড়ি, হঠাৎ করে তারা গত বছর তারা 1টি গাড়ি করে দেয়। এতে করে বিরোধ চরমে পৌঁছায়। পার্বতীপুর বাস মালিক সমিতি কেন্দ্রিক তারা বলে যে তারা এই 11টি গাড়ি তারা দাবি জানায় যে তাদের 10টি গাড়ি দিতে হবে। এই নিয়ে তারা চিঠি চালাচালি করতে থাকে, কিন্তু তাদের দাবি না মানাকে কেন্দ্র করে গত 18 ডিসেম্বর থেকে এই রুটে বাসটি বন্ধ হয়ে যায়। এই প্রেক্ষিতে তখন দিনাজপুর বাস মালিক সমিতি দিনাজপুর থেকে পার্বতীপুর এবং পরবর্তীতে দিনাজপুর বাস মালিক সমিতিতে সাড়া দিয়ে পার্বতীপুর থেকে সৈয়দপুরের বাস এই রুটে বাস বন্ধ হয়। মোট 3টি রুটে বাস বন্ধ আছে এবং এতে করে মোটামুটি এই রংপুর বিভাগীয় শহরের সঙ্গে আমাদের দিনাজপুরের 6টি উপজেলার কিন্তু বাস চলাচল বন্ধ আছে। এতে করে আপনার কয়েক লক্ষ লোকের কিন্তু চরম ভোগান্তি হচ্ছে, কারণ রংপুরে রয়েছে মেডিকেল কলেজ রয়েছে, দিনাজপুরে মেডিকেল কলেজ রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে করে অটোতে করে কিন্তু রংপুরের লোকজন যাতায়াত প্রায় 80 কিলোমিটার এই অটোতে করে কিন্তু লোকজনকে চলাচল করতে হতে। শুধু যে এখানকে যাত্রীদের ভোগান্তি হচ্ছে তা না, এখানে কিন্তু এই বাসের সঙ্গে যারা কর্মচারী রয়েছে, শ্রমিক রয়েছে, প্রায় সহস্রাধিক শ্রমিক রয়েছে, তাদেরও কিন্তু চরম ভোগান্তি হচ্ছে। আমি প্রশাসনের সঙ্গে কথা বলছি, প্রশাসন বলছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা খুব দ্রুত এটি সমাধানে তারা আশা করতেছে। তো উভয় বাস মালিকের সঙ্গে কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটি সমাধান করার জন্য, তারা অতি দ্রুত এটি সমাধান হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ASM আলমগীর। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ হতাহতের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে তাবলিগ জামায়াতের জোবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। গ্রেপ্তার জিয়া বিন কাশেম মামলার 6 নম্বর আসামি। এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার 5 নম্বর আসামি মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে পুলিশ। গত 18 ডিসেম্বর রাতে ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হয় 3 জন, আহত অর্ধশত। সুনামগঞ্জের ছাতকে নৌপথে টোল আদায়ের নামে চলছে চাঁদাবাজি। প্রতিদিনই 2টি জায়গায় BIWTএর নামে 20 থেকে 30 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। ভুক্তভোগীদের অভিযোগ, উচ্চ আদালতের নির্দেশনা না মেনে একটি মহলকে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে BIWTএর বিরুদ্ধে। চাঁদা না দিলে মারধরেরও শিকার হতে হচ্ছে নৌযান শ্রমিকদের। নৌযান থামিয়ে এভাবে সুনামগঞ্জের ছাতকে চাঁদা আদায় করছে সংঘবদ্ধ একটি চক্র। নির্দিষ্ট ঘাটে পণ্য ওঠানামায় টোল আদায়ের কথা থাকলেও অবৈধভাবে চলন্ত অবস্থায় চাঁদা নিচ্ছে চক্রটি। আর এর পেছনে BIWT এর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে দাবি স্থানীয়দের। এরা তো চাঁদা বেশি করে নিতে আছে আর কি, আমরা কিছু করতে পারি না। আমরা কিছু বলতে গেলে আমাদের গায়ে হাত তুলে মারধর করে। 15 দিন করে 2 মাস করে এই টেন্ডার দেয় এবং কোনো ছাড়া রিসিট ছাড়া। ছোট বড় সব নৌযান থেকে প্রতিদিন 8 থেকে 9 হাজার টাকা তোলা হয়। টাকা না দিলে শ্রমিকদের মারধরের পাশাপাশি লুটপাটও চালানো হয়। অভিযোগ রয়েছে দরপত্র আহ্বান করেও পছন্দের ব্যক্তিকে ইজারার দায়িত্ব দিয়ে আসছে BIWTA। এরা টুকেন মুকেন কোনো কিছু নাই, এরা বলে ওই যে চান্দা দিতে হইব, চান্দাই বলে। আমরা বলে যে এগুলা BIW ট্যাক্স দিতে হবে, BIW ট্যাক্স দিতে হবে 9,000 টাকা।
এই বিষয়ে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটি এর কেউ। তবে টাকা আদায়ের বিষয়টি জানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপনি স্পট কোটেশন কিভাবে দেন দুইবার? কোন জায়গায়? দুইবার না, আমরা তো 4 বার দিচ্ছি। কেন এটা তো কিভাবে দিচ্ছেন? না, এটা আমার হেড অফিসের থেকে এটা বলতে হবে। এটা যদি তুমি আমারে বলো যে এটা কিভাবে দেন, আমি বলতে পারবো না, কেন তারা এটা হেড অফিসের থেকে ছাড়া তো আমি দিতে পারবো না। গেল 21 অক্টোবর এক ব্যবসায়ীর দায়ের করা রিটের পর ইজারা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জে আদালত অবমাননার দায়ে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, একটি মামলায় প্রয়োজনীয় কিছু নথি সহ ফারুককে তলব করে আদালত, কিন্তু দীর্ঘদিন হাজির না হওয়ায় আদালত অবমাননার দায় এনে তাকে 5 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। গোপালগঞ্জের মুকসুদপুরে এক নারীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার মধ্যরাতে দুই পক্ষের মারামারি হয়। এরই জেরে রাতেই অহুলা বিশ্বাসকে ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। এ সময় তার শরীর পুড়ে যায়। দগ্ধ নারীকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ সুপার। চট্টগ্রামের চন্দনা এসে পারিবারিক কলহের জেরে অকটেন ছিটিয়ে আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা আক্তার মারা গেছেন। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় স্বামী আব্দুল জব্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 8টার দিকে আব্দুল জব্বারের সঙ্গে স্ত্রী নাজমা আক্তারের ঝগড়া লাগে। এক পর্যায়ে স্বামী আব্দুল জব্বার স্ত্রীর শরীরে অকটেন ছিটিয়ে আগুন দেয়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে নাজমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হবিগঞ্জের আজমিরিগঞ্জে ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 35 জন। পুলিশ জানায়, আজমিরিগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের ধনমিয়া তার ফেসবুক পেজে অলি মিয়ার বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেন। শুক্রবার সন্ধ্যার দিকে এই দুজনের বাকবিতণ্ডা হয়। এরই জেরে সকালে দুপক্ষের সংঘর্ষ হয়। আহত হন 35 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। লোকসানের অজুহাতে বন্ধ করে দেয়া দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে আখ মারাই শুরু হয়েছে। চিনিকলটি চালুর জন্য জনবল নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ঘুরে দাঁড়িয়েছে জয়পুরহাট চিনিকল। গত বছরের চেয়ে লোকসান কমেছে 16 কোটি টাকা। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কর্তৃপক্ষ। 2020 সালে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল। বেকার হয়ে পড়েন হাজার হাজার শ্রমিক কর্মচারী। বন্ধ হয়ে যায় জেলার সবচেয়ে বড় কর্মসংস্থানের পথ। সরকার পরিবর্তনের পরেই বন্ধ চিনিকলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়। গত 15 ডিসেম্বর সেতাবগঞ্জ চিনিকলে আখমারাই শুরু হয়। চিনিকলটি লাভজনকভাবে পরিচালনার আশা করছে কর্তৃপক্ষ। ধাপে ধাপে আমরা উৎপাদনের দিকে যাব। প্রাথমিক এই 24-25 রোপণ মৌসুমে আখ রোপণের কার্যক্রম আমরা শুরু করেছি। যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং কারখানা 4 বছর যাবৎ বন্ধ থাকার কারণে তাৎক্ষণিকভাবে সেটা আমরা উৎপাদনে যেতে পারবো না। চলতি বছর 20 ডিসেম্বর থেকে জয়পুরহাটে আখমারাই শুরু হয়েছে। গত এক বছরের লোকসান ছিল প্রায় 70 কোটি টাকা। এবার লোকসানের পরিমাণ কমেছে 16 কোটি টাকা। আখের মূল্যটা ভালো পাচ্ছি, যার বিধায় আমরা আবার আখ শুরু করেছি। ইনশাআল্লাহ আমি প্রতি বছরই না কম বেশি এবছর আমি 2 একর লাগাবো। গত বছর দাম পাচ্ছি এবং টাকা পয়সা নেন ক্লিয়ার, এজন্য 1 একর কুশার এই বছর আবার লাগাইছি। রংপুরে বন্ধ হয়ে যাওয়া শ্যামপুর এবং গাইবান্ধার মহিমাগঞ্জ চিনিকলের আখ নিয়ে চলবে দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকল। অন্যান্য যে কোনো ফসলের তুলনায় আখ আবাদ করে বেশি লাভবান হবে এবং এই উত্তরবঙ্গ ভারশীল প্রতিষ্ঠানটি বর্তমানে যে 1 মাস 1.5 মাস চলতেছে, এটা ইনশাআল্লাহ আগামীতে 3 মাস 3.5 মাস চলতে পারবে। চলতি মৌসুমে জয়পুরহাট চিনিকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3000 মেট্রিক টনের বেশি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 5 দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা থাকছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভোরে কুয়াশা পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলছে সূর্যের দেখা। তবে সন্ধ্যার পর থেকে আবারও সেই তীব্র ঠান্ডা। এতে বিপাকে পড়েছেন বোরো চাষি ও শ্রমজীবীরা। তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে চুয়াডাঙ্গাতেও। একই পরিস্থিতি মেহেরপুরে। এদিকে নাটোরে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। হাড় কাঁপানো শীত পড়ছে, মানুষ এখন এই যারা দরিদ্র মানুষ তাদের সমস্যা। আমরা যারা রাস্তাঘাটে বেড়াচ্ছি, যাদের আছে তাদের সমস্যা নেই, কিন্তু যাদের নেই তারা কষ্টের মধ্যে আছে। গত কয়েক বছরের তুলনায় এবারের শীতটা একটু বেশি। সকালবেলা প্রতিদিন আমার উঠে কাঁচামাল কিনতে যেতে হয়, এই শীতের মধ্যে খুব কষ্ট হয়। এক যুগের বেশি সময় পর বাংলাদেশ থেকে আবারও শুরু হলো জাহাজ রপ্তানি। নতুন জাহাজ রপ্তানির ঘোষণা দিয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। দুপুরে পতেঙ্গা বোট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী মাসে একটি ল্যান্ডিং ক্রাফট আরব আমিরাতে রপ্তানির কথা জানিয়েছে তারা। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানান, ল্যান্ডিং ক্রাফট রপ্তানির পর আরও 2টি টাগবোট এপ্রিলের মধ্যে ক্রেতার কাছে হস্তান্তর করা হবে। এছাড়া রপ্তানির জন্য নির্মাণাধীন রয়েছে আরও 5টি জাহাজ। বিদেশে রপ্তানির পাশাপাশি দেশীয় ক্রেতাদের জন্য জাহাজ তৈরি করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি না করার দাবিতে মানববন্ধন হয়েছে মেহেরপুরে। সকাল 10টার দিকে গাংনী উপজেলার রাজাপুর এলাকায় কর্মসূচি পালন করেন কৃষকরা। এ সময় তারা বলেন, চলতি মৌসুমে দ্বিগুণ দামে বীজ কিনে পেঁয়াজ চাষ করে কৃষকরা। 1 বিঘা পেঁয়াজ চাষে 80 থেকে 90 হাজার টাকা খরচ হয়েছে তাদের। এখন ভরা মৌসুমে আমদানি করা হলে লোকসানে পড়বেন তারা। এই মুহূর্তে পেঁয়াজ আমদানি না করার দাবি তাদের। খাগড়াছড়িতে বুদ্ধ মূর্তিদান, অষ্ট পরিষ্কার দান, পিণ্ডদান সহ সংঘদান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সদরে ঐতিহ্যবাহী ইয়ংড বৌদ্ধ বিহারে আয়োজিত সংঘদানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হোসেন। বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ভিক্ষুদের সহায়তা চান তিনি। সবাইকে সম্প্রীতি বজায় রাখার অনুরোধও জানানো হয়। রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে কালুখালী উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে দুস্থ, অসহায় ও গরিব জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। 55 পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম জানায়, অসহায়, হতদরিদ্র নারী, পুরুষ ও শিশু রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে। ভবিষ্যতে এরকম সুযোগ সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। বড়দিন সহ বছর শেষে ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত সহ প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ অর্ধশতাধিক স্থানে ভিড় করছেন পর্যটকরা। খালি নেই হোটেল ও রিসোর্টগুলো। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত ট্যুরিস্ট পুলিশও। হাওর, বাওর, ঝর্ণা, চা বাগানে ঘেরা মৌলভীবাজার। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগে শীত মৌসুমে দেশ বিদেশের হাজারো পর্যটক ভিড় করেন সেখানে। শুভ বড়দিন সহ বছর শেষের কয়েকদিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর পর্যটন কেন্দ্রগুলো। নগর জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির ছোঁয়া পেতে মাধবকুণ্ড ঝর্ণা, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাকালুকি হাওর, চা বাগান সহ অর্ধশতাধিক দর্শনীয় স্থানে পর্যটকদের ঢল। এই প্রকৃতিটা অ্যাকচুয়ালি আমাদের শহরে তো অত উপভোগ করা যায় না, এখানে উপভোগ করা আছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক এনজয়মেন্ট হচ্ছে। 3-4 দিনের ছুটি পাওয়া গেছে, এই কারণে একটু ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছি। আমরা এখন মাধবপুর লেক হয়ে তারপরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসেছি। তারপর আমাদের আবার প্ল্যান আছে যে আমরা টি এস্টেট গুলো একটু ঘুরে দেখব। গণপরিবহন ও নিজস্ব যানবাহনে দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। খালি নেই কোনো হোটেল ও রিসোর্ট। ক্রিসমাসের যে ছুটি, এই ছুটি হিসাবে আলহামদুলিল্লাহ এনাফ আমরা পাচ্ছি, টুরিস্ট পাচ্ছি। আমাদের দেশীয় টুরিস্ট আছে, কিছু বাইরেরও আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বিনোদন কেন্দ্রে টুরিস্ট পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে সাদা পোশাকের পুলিশ। আমরা যখনই কোনো নিউজ পাই, সেটা 999 হোক, কোনো পর্যটকের মাধ্যমে হোক, আমাদের টিম সর্বদা তৎপরতা আছে এবং আমরা সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার কাজ বা যে কোনো আইন শৃঙ্খলা বিঘ্নকারী পরিস্থিতি হলে আমরা
সামর্থ্য চেষ্টা করি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুস্থ দেহে সুন্দর মন, এই প্রতিপাদ্যে নেত্রকোনায় শুরু হয়েছে AR খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শুক্রবার রাতে শহরের পুরাতন কালেক্টরেট মাঠে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। আয়োজকরা জানান, খেলায় মোট ৭৮টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে এককে ২০টি ও ৪৫ ঊর্ধ্ব ১৬টি টিম রয়েছে। উদ্বোধনীতে NDC দল ও লাভ ব্রাদার্স অংশ নেয়। পরে আরও ৬টি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। আমি আমার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমরা যতটুকু যে এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।